একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম পর্ব ৮ ২৭শে মার্চ শনিবার ১৯৭১। গতকালও সারা রাত জাগা, গোলাগুলির শব্দ, আগুনের স্তব্ধ, ধোঁয়ার কুণ্ডলী। সকালের দিকে গোলাগুলির শব্দটা খানিকক্ষণের জন্য বন্ধ হলো। তখন সব বাড়ি থেকে মুখ বাইরে উকিঝুঁকি মারতে লাগলো। বারেক কাশেম সাহস করে গেটের বাইরে দাঁড়ালো। একটু পরেই দৌড়ে এসে বলল, আম্মা, রাস্তায় লোকজন, গাড়ি ঘোড়া চলতেছে। সে কি, রেডিওতে কারফিউ তোলার কথা বলেনি? এখন সকাল 7:30। রেডিওর ভলিউম বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি টেবিলে নাস্তা দিতে বলে কাপড় বদলাতে গেলাম। 8:30টার রেডিওতে কারফিউ তোলার ঘোষণা দেয়া মাত্র আমি আর রুমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কামাল বিদায় নিয়ে চলে গেল তার ভাইয়ের বাড়িতে। জামি থাকলো বাসায়, বাবার কাছে। শরীফ বলল, আমি রিক্সা দিয়ে বাঁকার ওখান থেকে ঘুরে আসি। এলিফ্যান্ট রোডে উঠে বললাম, প্রথমে মায়ের বাসায় চলো, তারপর হাসপাতালে। রুমি বলল, আম্মা, আমাকে একটু গাড়িটা দিতে হবে ঘন্টা 2-এর জন্য। দেব, আগে দরকারি কাজ ছেড়ে নিই। নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে পৌঁছে রুমি হঠাৎ ও গড বলে ব্রেক কষে ফেলল। সামনে পুরো কাঁচা বাজার পুড়ে ছাই হয়ে রয়েছে, এখনও কিছু কিছু ধোঁয়া উঠছে। আমি চেঁচিয়ে বললাম, মানুষও পুড়েছে, ওই যে পোড়া চালার ফাঁক দিয়ে। রুমি জোরে গাড়ি চালিয়ে, আম্মা তাকিও না ওদিকে বলে ডান দিকে মিরপুর রোডে মোড় নিল। ঢাকা কলেজের কাছ পর্যন্ত পৌঁছতে দেখা গেল উল্টো দিক থেকে ওয়াহিদ আসছে হন হন করে হেঁটে, চারদিকে তাকাতে তাকাতে। জুবলি ভাইয়ের ছেলে ওয়াহিদ, রুমির চেয়ে 2-3 বছরে বড় হলেও তার বন্ধু। রুমি গাড়ি থামিয়ে ওকে তুলে নিল। কোথায় যাচ্ছ বাবু ভাই? জেবিসদের বাসায়। ওরা বেঁচে আছে কি না জানি না, থাকলে ওদেরকে নিয়ে আসবো আমাদের বাড়িতে। ধানমন্ডি এলাকা খানিকটা নিরাপদ। আমি বললাম, আগে 6 নম্বর রোডে গিয়ে মাকে একটু দেখে আসি, তারপর আমরাও যাব জুবলিদের বাসায়। ধানমন্ডির দিকে তেমন তাণ্ডব হয়নি, তবু 2 নম্বর রোডেই ইপি থেকে যে শব্দ এসেছে তাতেই মা আর লালুর রাত জাগা চেহারা উদ্ভ্রান্ত। দ্রুত স্বরে ওদের কুশল জিজ্ঞেস করে বাজার সদায় কিছু লাগবে কিনা জেনে নিয়ে আবার রাস্তায় নামলাম। নীলক্ষেত ইউনিভার্সিটি কোয়ার্টার্সে 25 নম্বর বিল্ডিংয়ে বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম থাকে, ওয়াহিদের ফুপা। আমাদের পরিবারের সঙ্গেও ওদের খুব ঘনিষ্ঠতা। ওদের ফ্ল্যাটে ঢোকা মাত্র খোঁচা খোঁচা দাড়ি, রক্তাভ চোখ, উস্কো খুস্কো চুল নিয়ে রফিক দৌড়ে এলো আমাদের দিকে। ফোপানোর মতো করে হাঁপাতে হাঁপাতে বলল, বুবু বুবু, আমরা আর নেই, শিগগিরই নিয়ে যান আমাদের এখান থেকে। রফিকের স্ত্রী জুবলি, ওদের ছেলে মেয়ে বর্ষণ ও মেঘলা, সকলেই বিধ্বস্ত অবস্থা। 25 নম্বর বিল্ডিংয়ের পেছনে ইকবাল হল। অতএব শেল, মর্টারের ছিটকানো টুকরা, হেভি মেশিনগানের গুলি সব এসে বাড়ি খেয়েছে 25 নম্বর বিল্ডিংয়ের দেয়ালে, জানালার কাছে। জানালা ভেদ করে এপাশের দেয়ালে পর্যন্ত গেঁথে গেছে গুলি। রফিকরা সবাই 2 রাত 1 দিন খাটের নিচে মেঝেতে মাথা গুঁজে পড়ে থেকেছে। জুবলি ওয়াহিদকে জড়িয়ে ধরে কাঁদছে। ওয়াহিদ বলল, কেঁদো না জেবিস, তোমাদেরকে এক্ষুনি আমাদের বাসায় নিয়ে যাব। আমি বললাম, জুবলি, তোমরা তাড়াতাড়ি 1-2 সুটকেস গুছিয়ে নাও। হাসপাতালে আমার দেওরের মেয়ে আছে, ওকে দেখে এসেই তোমাদের তুলে বাবুর বাসায় নিয়ে আসবো। 25 নম্বর থেকে বেরিয়ে হাসপাতালে যাবার পথে লক্ষ্য করলাম দলে দলে লোক বাক্স বোচকা ঘাড়ে মাথায় নিয়ে হেঁটে চলেছে। সমস্ত রিক্সা, লোকজন বাক্স পোটকা বোঝাই করে ছুটে চলেছে। একটাও খালি রিক্সা চোখে পড়ল না। পথযাত্রীরা মাঝে মাঝে প্রাইভেট গাড়ি থামানোর জন্য হাত তুলছে। 2-3টি বাচ্চা সহ একটি পরিবার আমাদের গাড়িটি থামিয়ে বলল, আমাদের একটু মালিবাগে নামিয়ে দেবেন? একটাও রিক্সা পাচ্ছি না। আমি আমতা আমতা করে বললাম, আমাদের নিজেদেরই আত্মীয় স্বজন আনা নেওয়া করতে হবে। হাসপাতালে আমাদের আগুনে পোড়ার রুগী আছে, আমাদের সময় নেই, মাফ করবেন। না পেরে খুব খারাপ লাগলো, কিন্তু এখন মালিবাগে যাওয়ার সময় নেই আমাদের। হাসপাতালের আউটডোর গেটে ঢোকার আগে রুমি আরেকবার ও গড বলে ব্রেক কষে ফেলল। পাশেই শহীদ মিনারের স্তম্ভগুলো গোলার আঘাতে ভেঙে দুমড়ে মুখ থুবড়ে রয়েছে। আমার 2 চোখ পানিতে ভরে গেল। এ কী করেছে ওরা? শহীদ মিনারে গায়ে হাত? চারদিকে ইতস্তত ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মাথায় জাল দেয়া হেলমেট পরা শূন্য। আমি চাপা স্বরে বললাম, রুমি, ভেতরে ঢোক, সময় নেই বেশি।
গাড়ি পার্ক করে আমরা ছুটলাম আউটডোরের লম্বা করিডোর দিয়ে ভেতরে। পুরো হাসপাতাল লোকের লোকারণ্য। কেউ এসেছে আহত আত্মীয় বন্ধু নিয়ে, কেউ এসেছে নিখোঁজ আত্মীয় বন্ধুর খোঁজ করতে। ভয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বহু লোক। সিঁড়ি দিয়ে উপরে উঠবার মুখে বাধা পেলাম। বাংলা বিভাগের প্রাক্তন অধ্যক্ষ হাইসারের স্ত্রী আনিসা বেগম, মেয়ে হাসিনা জাহান, ওর বড় ভাই ও ভাবি এবং বাড়ির অন্য সবাই করিডোরে দাঁড়িয়ে আছে। আনিসা ভাবি ও হাসিন জাহান দুজনেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। হাইসার কয়েক বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেলেও তার পরিবার এখনও বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাটেই বাস করছেন। ওদের 34 নম্বর বিল্ডিংটা শহীদ মিনারের ঠিক উল্টো দিকে। আমি স্তম্ভিত হয়ে শুনলাম হাসিন জাহান কাঁদতে কাঁদতে বলছে, খালাম্মা, আমাদের বিল্ডিংয়ে আর্মি ঢুকে মেরে ধরে সব একাকার করেছে। মনিরুজ্জামান স্যার মারা গেছেন, জ্যোতির্ময় স্যার গুরুতর জখম। আমি আঁতকে উঠলাম, আমাদের মনিরুজ্জামান স্যার? না, বাংলা নয়, স্ট্যাটিস্টিকের। খালাম্মা গো, আমাদের বিল্ডিং রক্তে ভেসে গেছে। তোমাদের ফ্ল্যাটে ঢোকেনি তো? আমরা বাইরের দরজায় তালা ঝুলিয়ে সব খাটের নিচে চুপ করে পড়েছিলাম। অনেক ধাক্কাধাক্কি করেছে, কিন্তু আমরা টু শব্দটি করিনি। তাই ভেবেছে কেউ নেই, তাই আমরা বেঁচে আছি। আজ কারফিউ ওঠা মাত্রই এক কাপড়ে হাসপাতালে এসে আশ্রয় নিয়েছি। ওদের সঙ্গে 2-4 মিনিট কথা বলে ছুটলাম 3 তলার নিউ কেবিনে। এত বড় হাসপাতালে সব তলায় প্রশস্ত করিডোরগুলো ভিড়, স্বতন্ত্র ক্রন্দনরত লোকের ভিড়ে ঠাসা। 2 হাতে লোক ঠেলে এগোতে হচ্ছে। ইমনের কেবিনে ঢুকে দেখলাম আনোয়ার ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। ইমন আধমরার মতো বিছনায় শুয়ে আছে। ইমনের মা শেলি বরাবরই ধীর, স্থির, শান্ত, সবসময় হাসে। আজও তার স্থিতস্থি ভাব দেখে অবাক হলাম। এত বড় ধকলের ছাপ তার রাত জাগা চোখে, এলোমেলো চুলে, কুচকানো শাড়িতে অবশ্যই আছে, কিন্তু মুখের হাসিটি অন্তর্হিত হয়নি। হাসপাতালে লাইট নেই, পানি নেই, খাবার নেই। শহীদ মিনারের উপর ক্রমাগত সেলিংয়ে হাসপাতাল বিল্ডিংয়ের ওই দিকটা প্রায় বিধ্বস্ত। একটা জানলারও কাজ নেই। দেয়ালগুলো গুলিতে গুলিতে ঝাঁঝরা। বহু ডাক্তার সপরিবারে হাসপাতালে এসে আশ্রয় নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, এই রোগী সামাল দিলে কি করে? তুমি খেয়েছো কি এই কয়দিনে? ক্লান্ত মুখে একটু হেসে শেলি বলল, কোনো মতে রুটি, বিস্কুট, ডাবের পানি দিয়ে চালিয়েছি। আর ডাক্তারের অভাব ছিল না বলে তেমন ঘাবড়াইনি। মনে মনে শেলিকে ধন্য ধন্য করে বেরিয়ে এলাম। বাইরে এসে রুমি বলল, আম্মা, একবার ছাদের বাসা যেতে চাই। সাদ আন্দালিব রুমির একমাত্র বন্ধু, যে রুমির চেয়ে বয়সে বড় নয় এবং একই ক্লাসে পড়ে। রফিকদের আগে বাবুর বাসায় পৌঁছে দিই, কিছু বাজার সদাই করে তোর নানিকে পৌঁছে দিই, তারপর তুই গাড়ি নিয়ে যাস। রুমি আমাকে বাড়িতে নামাবার জন্য গেটে গাড়ি ঢোকাতেই দেখি বদিরুজ্জামান আমাদের পোর্চে সাইকেল থেকে নামছে। বদিউজ্জামান বাংলা একাডেমিতে চাকরি করে। বহু বছর থেকে আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা। তার শ্বশুর আব্দুল কুদ্দুস ভুঁইয়ার বাড়ি রাজারবাগ পুলিশ লাইনের পাশেই। বদিউজ্জামানের স্ত্রী কাজল 2 মাসের বাচ্চা নিয়ে বাপের বাড়িতে ছিল। বদিউজ্জামান ছিল এলিফ্যান্ট রোডে, তার চাচার বাড়িতে। আজ সকালে কারফিউ উঠলে সে শ্বশুর বাড়িতে গিয়ে শোনে গত 2 রাতে একদিনে সেখানে কি তাণ্ডব হয়ে গেছে। রাজারবাগ পুলিশ লাইনের পাক আর্মির সঙ্গে মরণপণ যুদ্ধ করার সময় ভুঁইয়া সাহেবের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়িতেও পজিশন নেয়। পালাবার সময় তারা বাড়িতে অস্ত্র, ইউনিফর্ম সব ফেলে ছড়িয়ে গেছে। এখন ওদের আর ওই বাড়িতে থাকার নিরাপদ নয়, তাই বদিউজ্জামান অন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়েছে। প্রথমে ওদের আত্মীয় সাংবাদিক কেজি মোস্তফার আজিমপুরের বাসায় যায়, কিন্তু কেজি মোস্তফার কারণেই তার বাড়ি নিরাপদ নয়, বরং তারই অন্যত্র সরে যাওয়া উচিত। বদিউজ্জামান তার আরেক পরিচিত মিসেস মেহের দেলোয়ার হোসেনের বাড়িতেও গিয়েছিল। এর ছেলে মেয়েদের বদি কিছুদিন পড়িয়েছিল। উনি শুধু কাজলকে বাচ্চাসহ রাখতে পারবেন বলেছেন, এখন বাকিদের ব্যবস্থা করা দরকার। আমি বললাম, মার বাড়িতে 1 তলা খালি পড়ে আছে, ওখানে তোমরা সবাই স্বচ্ছন্দে থাকতে পারো।
অতএব বদিকে নিয়ে আবার মার বাড়ি। মার সঙ্গে কথা বলে বদিউজ্জামানের ওখানে থাকার ব্যবস্থা করে বাসায় ফিরে এলাম। মিকির লাশের কথা সবাই ভুলে গেছি। ভুলবো নাই বা কেন? যা উদ্ভ্রান্ত অবস্থায় সারা সকাল ছুটোছুটি করেছি, সারা ঢাকা জুড়ে সবাই ছুটোছুটি করছে। পরিচিত যার সঙ্গে দেখা হচ্ছে 2 সেকেন্ড দাঁড়িয়ে যে যা শুনেছে পরস্পরকে জানিয়ে যাচ্ছে। যত জানছি ততই মন জগদ্দল পাথরের চাপে বসে যাচ্ছে। এর মধ্যে রুমি অস্থির হয়ে উঠেছে। আমাকে কোনো মতেই বাড়িতে নামিয়ে আবার ছুটবে বন্ধু বান্ধবের খোঁজ নিতে। যখন খেয়াল হয়েছে তখন কারফিউ শুরু হতে আর 30-40 মিনিট বাকি আছে। এর মধ্যে দৌড়াদৌড়ি করে মেথর খুঁজে আনা অসম্ভব ব্যাপার। তবু শেষ মুহূর্তে বারেক কাসিমকে পাঠালাম। পই পই করে বলে দিলাম বেশি দূরে না যেতে। কারফিউ শুরু হলে রাস্তায় দেখলেই মিলিটারি গুলি করবে। সেই ভয়ে তার 10 মিনিট পরে ছুটে বাড়ি এসে বলল কোথাও মেথর নেই। এই আরেকটা মস্ত দুশ্চিন্তা চাপলো মাথায়। কালকের আগে আর মিকির লাশ সরানো যাবে না। এর মধ্যে পচে দুর্গন্ধ ছড়াবে। একে বিভিন্ন দুঃসংবাদে মন বিধ্বস্ত, তার উপর এই ঝঞ্ঝাট। শরীফ পাকার বাসায় গিয়ে তার সঙ্গে গাড়িতে বহু জায়গায় ঘুরে অনেক খবর জোগাড় করে এনেছে। রুমিও বন্ধুদের বাড়ি চরকি ঘুরন দিয়ে অনেক খবর জেনে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন আর নেই, পুড়ে ছাই হয়েছে। মধু তাও নেই, পাকসেনায় গুলিতে মরেছে। স্ট্যাটিস্টিকের মনিরুজ্জামান সাহেব ছাড়াও আরও অনেক শিক্ষককে পাক আর্মি মেরে ফেলেছে। ডক্টর জি.সি. দেব, ডক্টর এফ.আর. খান, মিস্টার এ. মুক্তাদির। কলকাতা রেডিওতে নাকি বলেছে ডক্টর নীলিমা ইব্রাহিম ও বেগম সুফিয়া কামাল পাক আর্মির গুলিতে মারা গেছেন। নীলিমা আপা আর সুফিয়া কামাল আপার কথা শুনে আমি কেঁদে ফেললাম। রাজারবাগ পুলিশ লাইনে প্রচণ্ড যুদ্ধের পর বাঙালি পুলিশরা বেশিরভাগ প্রাণ দিয়েছে। অল্প কয়েকজন পালাতে পেরেছে। রাজারবাগ পুলিশ লাইন এখন পাক সেনার গুলিতে ঝাঁঝরা। পাক আর্মি দিপিপল অফিস পুড়িয়েছে ইত্তেফাক অফিস। ঢাকার যত বাজার আছে, বস্তি আছে, সব জায়গা আগুনে পুড়ে ছাই। ছাই হয়েছে রায়ের বাজার, ঠাটারি বাজার, নয়াবাজার, শাঁখারীপট্টি। শরীফ প্রত্যক্ষদর্শীর খবর এনেছে বাকার কাছ থেকে। বাকার বাড়ির 2 বাড়ি পরেই ইস্ট পাকিস্তান রাইফেলসের হেডকোয়ার্টার্স। রাত দুপুরে সেখানে গোলাগুলি শুরু হলে বাকা আর তার সম্বন্ধী কাইয়ুম ছাদে গিয়ে ব্যাপার দেখার ও বোঝার চেষ্টা করেন। সেখানে খুব গোলাগুলি করলে বোঝা যায়, আর ট্রেসার হাই ও ছিটকে আসা গুলির জন্য ওরা বেশিক্ষণ ছাদে থাকতে পারেনি। গোলাগুলির শব্দে ওদের বাড়িটা কেঁপে কেঁপে উঠছিল। বাকারা সবাই সিঁড়ির নিচে জড়ো হয়ে বসেছিলেন। ভোর 4টার দিকে কয়েকজন ইপিআরের লোক পালিয়ে বাকাদের বাড়িতে ঢোকে। ওদের গ্যারেজের পিছনে মাটির নিচে একটা ঘর আছে, সেই ঘরে আশ্রয় দেওয়া হয় লোকগুলোকে। কিন্তু ইপিআর হেডকোয়ার্টার্সের এত কাছে লুকিয়ে থাকতেও তাদের ভরসা হয়নি বোধ হয়। তাই সকালের আলো পরিষ্কার হওয়ার আগেই তারা ওখান থেকেও পালিয়ে অন্যত্র চলে যায়। বাকার বাসার ছাদের পতাকা নামানোর কথা কারো খেয়াল ছিল না। 26 তারিখের সকালে পাকিস্তান আর্মির মেশিনগান ফিট করা ট্রাক ধানমন্ডির রাস্তায় রাস্তায় টহল দিতে দিতে বাকার ছাদের পতাকা দেখে বাসার দিকে গুলি ছুটতে থাকে। বাকারা প্রথমে বুঝতে পারেনি কেন তাদের বাসার দিকে গুলি ছোড়া হচ্ছে। পরে বুঝতে পেরে প্রাণ হাতে নিয়ে বুকে হেঁটে অনেক কষ্টে পতাকা নামিয়ে আনেন। সবচেয়ে দুঃখজনক খবর, ডক্টর খালিকের ভাই কমান্ডার মোয়াজ্জেমকে পাক আর্মি মেরে ফেলেছে। সায়েন্স ল্যাবরেটরি রোডে কার্মোফোর্মে মস্ত সাইনবোর্ড আটা 3তলা বিল্ডিংয়ের দোতলায় তার বাসা ছিল। সাধারণত রাতে তিনি বাড়িতে থাকতেন না, কারণ আগরতলা মামলার অন্যতম আসামি এবং বাংলাদেশের স্বাধীনতাকামী রাজনৈতিক ব্যক্তিত্ব মোয়াজ্জেমের উপর আগে থেকেই আর্মির নজর ছিল। মোয়াজ্জেমের দুর্ভাগ্য, ওই রাতটা তিনি বাড়িতে ছিলেন। মৃত্যু তাকে টেনেছিল, তাই বোধ হয়। শুনে খুব কষ্ট হয়। মাত্র 3 দিন আগে 23 মার্চ তার সঙ্গে দেখা হলো। কি হাসি খুশি, প্রাণবন্ত, আশাবাদী যুবক। তার এই পরিণতি। শেখ মুজিবের কথা কেউ ঠিক করে বলতে পারছে না।
কেউ বলছে তাকে মেরে ফেলেছে, কেউ বলছে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আওয়ামী লীগ নেতারা কে মরেছেন, কে পালাতে পেরেছেন কিছুই ঠিক করে কেউ বলতে পারছে না। ফোন বিফল, নইলে যারা বলতে পারতো এমন লোকের কাছে ফোন করে জানা যেত। মাথা ঝিমঝিম করছে। উপরে উঠে বিছানায় শুয়ে পড়লাম। চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। খানিক পরে রুমি এসে বসলো পাশে। গায়ের উপর হাত রেখে আসতে বলল, আম্মা, তবু তো আমরা পুরো ছবিটা জানি না। আমি তার দিকে পাশ ফিরে তাকালাম। তার মানে আমরা কটা জায়গাতেই বা গেছি, অন্যরাও সব জায়গায় নিজের চোখে দেখেনি। কিছু দেখা, কিছু শোনা, মিলে যেটুকু জেনেছি। আমার ভয় হচ্ছে আসল ঘটনা তার থেকেও বেশি ভয়াবহ। সবটা জানতে হলে মনে হয় আরও কদিন লাগবে। আমি চেঁচিয়ে কেঁদে ফেললাম। আর জানতে চাই না, যেটুকু জেনেছি তাতেই কলজে ছিঁড়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমাদের! ওরা কি মানুষ না জানোয়ার? ওরা জানোয়ারেরও অধম। ওরা যা করেছে তাতেও দোজকে ঠাঁই হবে না ওদের।